আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যে ক্লাসটা দেখতেছো এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ফ্রি প্লেলিস্টের ক্লাস। এই প্লেলিস্টে কি থাকতেছে, যত বোর্ড কোশ্চেন আছে, যত বোর্ড এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো সলভ থাকতেছে। ঠিক আছে। আচ্ছা, বোর্ড এমসিকিউ গুলো আমাদের জন্য 3 স্টার কোশ্চেন, অবশ্যই আমাদেরকে সলভ করে তারপর এইচএসসি তে এবং অ্যাডমিশনে যাইতে হবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন এইচএসসি তে রিপিট হয় অ্যান্ড অ্যাডমিশনে আসে। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা শর্ট সিলেবাস এবং শর্ট সিলেবাসের বাইরে সবই সলভ করতেছি। এছাড়া আরেকটা ডিক্লারেশন কি, তোমাদের জন্য কিন্তু আমি এইচএসসির জন্য স্পেশাল সাজেশন বানাইছি, মানে সিকিউ এর সি এবং ডি এর জন্য। ঠিক আছে, গ ঘ এর জন্য। তার মানে কি, একদিকে আমরা এইচএসসি এমসিকিউ সলভ করতেছি, আরেকদিকে আমরা সৃজনশীলের গ এবং ঘ এগুলার সাজেশন আমি দিতেছি, তুমি ওগুলা জাস্ট বই থেকে পড়ে নিবা। এটা তোমরা কোথায় পাবা? এটা তোমরা ডিএমসি স্টেশন অথবা রোড টু ডিএমসি আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপটাতে শেয়ার করা আছে, ওইখান থেকে দেখে নিতে পারো। অথবা আমার যে পেজ আছে মাসুম সাব্বির শাহিন, ওই পেজটাতে তোমরা গেলে দেখবা যে আমি শেয়ার করে রেখেছি, সুন্দর করে নোট করা আছে। তুমি টেস্ট পেপার সব উল্টায় তোমাকে কোশ্চেনগুলো দেখতে হবে না যে কোনগুলো আসে। ঠিক আছে, আমি সব কোশ্চেন, সব নোট, সব হচ্ছে টপিকগুলো লিখে রাখছি, তুমি জাস্ট ওগুলো দেখবা, দেখে দেখে পড়বা। চলো আমরা বেশি দেরি না করে আমরা আজকের যে জীব প্রযুক্তি এই চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো আমরা সলভ করে ফেলি। ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথম যে এমসিকিউ খুবই ইজি, কোনটা প্রাচীন জৈব প্রযুক্তি? আমরা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে ধরো কোনোটা তোমরা অ্যান্সার জানো না, তাহলে কি করতে হয়? এলিমিনেশন রুল ফলো করতে হয়, যে তুমি যেগুলো অ্যান্সার জানো যে এটা আসলে এটা সম্ভব না, হবে না। ঠিক আছে, তার মানে কি ভুল অ্যান্সারটা তুমি জানো, তাহলে ভুল অ্যান্সারগুলো বাদ দিয়ে তুমি যদি বাকি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, যেরকম কোনটি প্রাচীন জীব প্রযুক্তি? জিন প্রকৌশল, টিস্যু কালচার, অ্যান্টিবায়োটিক, এগুলো সবগুলো তো আধুনিক, তাই না? অনেক পরে আবিষ্কার হয়েছে এবং আবিষ্কারের পরে আমাদের জীবনে অনেক একটা বড় একটা পরিবর্তন নিয়ে আসছে, আমাদেরকে হেল্প করতেছে, হিউম্যান সোসাইটিকে অনেক হেল্প করতেছে। ঠিক আছে, এখন তুমি যদি না জানো যে দই তৈরি হচ্ছে আমাদের অনেক প্রাচীন একটা জীব প্রযুক্তি, তুমি যদি এটা না জানতা তারপরেও কিন্তু পারতা। ঠিক আছে, তাহলে কোনো পরীক্ষায় যদি এরকম হয় যে তুমি সঠিক অ্যান্সারটা জানো না বাট ভুলগুলা তুমি জানো, তাহলে ভুলগুলা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যদি এটা আমরা জানি যে দই তৈরি এটা অনেক আগে থেকে চলে আসতেছে, এই জন্য এটা প্রাচীন। এরপরে বায়োটেকনোলজি শব্দটা, এটা কে আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে একজন, মানে কে এটা জনক বা কে এটাকে দিছে? ঠিক আছে, এটাকে দিছে কে? এটা দিছে হচ্ছে কার্ল এরিকি এই শব্দটার জনক, বা উনি এই প্রথম শব্দটা ব্যবহার করছে। এখন কার্ল এরিকি ইনি হচ্ছে এই শব্দটা 1919 সালে ব্যবহার করছে। ঠিক আছে, আর ইনি হচ্ছে হাঙ্গেরির একজন সায়েন্টিস্ট। ঠিক আছে, হাঙ্গেরিয়ান, উনি হচ্ছে হাঙ্গেরিয়ান। তাহলে 1919 সালে হাঙ্গেরির সায়েন্টিস্ট কার্ল এরিকি উনি বায়োটেকনোলজি শব্দটা প্রথম ব্যবহার করছে। এরপরে টিস্যু কালচার প্রযুক্তির উদ্ভাবক কে? এটা হচ্ছে গোটলিব হাবারল্যান্ড। এগুলো হচ্ছে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন, বুঝছো? এগুলো তো বোঝানোর কিছু নাই। গোটলিব হাবারল্যান্ড উনি হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তির উদ্ভাবক বা জনক। আমরা এক্সট্রা কি জানতে পারি? ইনি হচ্ছে উনি হচ্ছে একজন জার্মান সায়েন্টিস্ট, এইটুকু আমরা এক্সট্রা জানতেই পারি। আচ্ছা, এরপর আসো, টিস্যু কালচারের প্রাথমিক মিডিয়ামে নিচের কোনটি থাকা প্রয়োজন? মানে একদম লাগবেই। ঠিক আছে, প্রাথমিক মিডিয়াম মানে কি, যেখানে থাকতেই হবে। তুমি যদি টিস্যু কালচার করো, মিডিয়াম একটা তৈরি করা হয়, যে মিডিয়ামটাতে টিস্যুটা তোমার হচ্ছে মাইটোসিস ঘটায়, তারপর হচ্ছে ক্যালাস গঠন করে, ক্যালাস থেকে এরপরে রুট দেয়, তাই না, শিকড় দেয়, এরপরে ওটা থেকে চারা হয়। আচ্ছা, তো এই টিস্যু কালচার যে মিডিয়াম আছে, মিডিয়াম থেকে তার কি পাইতে হবে? পুষ্টি পাইতে হবে। এই পুষ্টির সাপ্লাই কে দেয়? সুক্রোজ। পুষ্টির সাপ্লাই কে দেয়? সুক্রোজ দেয়। এই জন্য সুক্রোজটা হচ্ছে তোমার প্রাথমিক মিডিয়ামে থাকতেই হবে। এরপর দেখো, নিচের কোনটি আবাদ মাধ্যমকে জমাট বাঁধতে সাহায্য করে? আচ্ছা, আবাদ মাধ্যমকে জমাট বাঁধতে একটা জিনিস সাহায্য করে, সেটা কি? এগার। ঠিক আছে, এগার, এটা হচ্ছে জেলিন নাই। এখন কথা হচ্ছে, আবাদ মাধ্যমকে কেন জমাট বাঁধতে হবে, কেন এই জেলিনাই ভাবে তাকে রাখতে হবে? ঠিক আছে, কেননা এই যে টিস্যুটাকে আবাদ মাধ্যমে কোনো একটা জায়গায় তাকে ফিক্সড রাখা হয়। কেন ফিক্সড রাখা হয়? কারণ ওইখান থেকে সে ক্যালাস উৎপন্ন করে, এরপরে কি দেয়? রুট দেয়। এখন ওই টিস্যুটা যদি এদিক ওদিক মুভ করতো, মনে করো এরকম থকথকে জেলির মতন কোনো তোমার মিডিয়াম নাই, ঠিক আছে, একদম তরল হয়ে গেছে, পুরো পানির মতন হয়ে গেছে, তাহলে এক সাইড থেকে আরেক সাইডে টিস্যুটা মুভ করতো, কোনো একটা জায়গায় ফিক্স থাকতো না, ঠিক মতন রুট তৈরি হইতো না, বুঝছো? এই জন্য এগারটা ব্যবহার করে ওই মিডিয়ামটাকে জমাট বাঁধতে দেওয়া হয়। ঠিক আছে, জমাট বাঁধতে সহায়তা করে এগার, আর যাতে সে এক জায়গায় কি তৈরি করে? রুট বা শিকড় তৈরি করতে পারে।
টিস্যু কালচার উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথককৃত অংশের নাম কি? আচ্ছা, এটা আমরা জানি, এটা কি আমরা এক্সপ্ল্যান্ট। ঠিক আছে। আচ্ছা, আর এক্সপ্ল্যান্ট সিলেক্ট করা হয় কেমনে? আমরা এভাবে এক্সপ্ল্যান্ট সিলেক্ট করব যাতে যে প্ল্যান্ট, যে উদ্ভিদটা, ওই উদ্ভিদটা যাতে রোগমুক্ত এবং কি হয়, একদম হেলদি হয়। ঠিক আছে, তাহলে যে পার্টটা পৃথক করা হয় সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এরপর আসো, নিম্নের কোন প্রক্রিয়ার সাথে এক্সপ্ল্যান্ট সম্পর্কযুক্ত? একটু আগে পড়লাম টিস্যু কালচার, টিস্যু কালচারে তো এক্সপ্ল্যান্টটা থাকে, তাই না? কোন পদ্ধতিতে রোগমুক্ত উদ্ভিদ বা চারা উৎপন্ন করা হয়? আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আমরা দেখব। মেরিস্টেমেটিম কি জানো? মেরিস্টেমেটিম, মেরিস্টেম, মেরিস্টেম, মেরিস্টেম। আচ্ছা, মেরিস্টেম হচ্ছে বিভাজনক্ষম। মেরিস্টেমটা কি? মেরিস্টেমটা হচ্ছে বিভাজনক্ষম। মেরিস্টেমটা হচ্ছে বিভাজনক্ষম এবং মেরিস্টেমটা কোথায় পাওয়া যায়? মেরিস্টেমটা পাওয়া যায় হচ্ছে উদ্ভিদের অগ্রভাগে। ঠিক আছে, উদ্ভিদের অগ্রভাগে, যেখানে আসলে কোষ বিভাজিত হয়। তাহলে মেরিস্টেম কোথায় পাওয়া যায়? উদ্ভিদের অগ্রভাগে, এবং এটা কি বিভাজনক্ষম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস কি, মেরিস্টেম যেহেতু এটা হচ্ছে এখন নতুন একটা টিস্যু, নতুন একটা টিস্যু, এই জন্য এটা এখনো রোগ দ্বারা আক্রান্ত হয় নাই। বুঝছো, উদ্ভিদের অগ্রভাগে কেবল জন্ম নেওয়া একটা টিস্যু, এই জন্য এখনো সেটা কি হয় না, রোগে আক্রান্ত হয় না, এই জন্য এটা কি থাকে, রোগ মুক্ত থাকে। আমার যে হাতের লেখা, এই হাতের লেখা ঠিক করার জন্য আমি শিওর আমারে কোর্সে ভর্তি হওয়া প্রয়োজন, হাতের লেখার কোর্স। বুঝছো, এটা কি হয়, এটা হচ্ছে রোগমুক্ত হয়। তাহলে কি করতে হবে? মেরিস্টেম কালচার করতে হবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখি আমরা। সাইব্রিডের ক্ষেত্রে মিলন হয় কিসের? আচ্ছা দেখো, সাইব্রিড জিনিসটা কি? সাইব্রিড হচ্ছে এক ধরনের সোমাটিক হাইব্রিড। মানে কি, প্রোটোপ্লাস্টের শুধুমাত্র এখানে কোন অংশের মিলন হয়? এখানে তোমার হচ্ছে সাইটোপ্লাজমের মিলন হয়। ঠিক আছে। আচ্ছা, সাইব্রিডটা কি? সাইব্রিডটা হচ্ছে প্রোটোপ্লাস্ট এর অনলি সাইটোপ্লাজম। বুঝছো, তার মানে কি নিউক্লিয়াসের মিলন হয় না, নিউক্লিয়াসের মিলন হয় না। বুঝছো, নিউক্লিয়াসের মিলন হয় না। আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে সাইব্রিড। কিসের মিলন হয়? সাইটোপ্লাজমের শুধু মিলন হয়, নিউক্লিয়াসের মিলন হয় না। এবং এটার এক্সাম্পল কি? এটার একটা এক্সাম্পল হলো, আমরা জানি পটেটো, এটা নিয়ে আমি পোস্টও দিছিলাম একদিন, পটেটো এবং টমেটো, এই দুইটার যে প্রোটোপ্লাস্ট, এটা মিলে কি তৈরি করে জানো? এই দুইটার মিলে তৈরি করা হচ্ছে পোমাটো। তাহলে পটেটো এবং টমেটো, এই দুইটার যে প্রোটোপ্লাস্ট, এই প্রোটোপ্লাস্টের মিলনের ফলে তৈরি হয় পোমাটো। পোমাটো হচ্ছে হাইব্রিডের একটা এক্সাম্পল। তার এখানে শুধুমাত্র কিসের মিলন হইতেছে? সাইটোপ্লাজমের মিলন হইতেছে, কিন্তু নিউক্লিয়াসের মিলন হইতেছে না। আচ্ছা, এরপর আমরা আসি, হাইব্রিড উদ্ভিদ শব্দটি নিচের কোন প্রক্রিয়ার সাথে জড়িত? আচ্ছা, সাইব্রিড, সাইব্রিড হচ্ছে টিস্যু কালচারের সাথে জড়িত। বুঝছো, টিস্যু কালচারের সাথে জড়িত। আচ্ছা, সাইব্রিডটা কি? টিস্যু কালচারের সাথে জড়িত। এখানে কি করা হয়? শুধুমাত্র প্রোটোপ্লাস্টে সাইব্রিড, সাইটোপ্লাজমের মিলন ঘটানো হয়। আচ্ছা, এরপর দেখো, সাইব্রিড শব্দটি নিচের কোন প্রক্রিয়ার সাথে জড়িত? আচ্ছা, একই, টিস্যু কালচার। তারপরে নিচের কোনটির মাধ্যমে রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায়? আচ্ছা, রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায়। আচ্ছা, রোগমুক্ত উদ্ভিদ কোথায় পাওয়া যায়? এই যে ভ্রূণ কালচারের মাধ্যমে রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায়। পরাগধানী, ভাজক টিস্যু কালচার, কক্ষমুকুল, এগুলো কোনোটাই না, এটা কি ভ্রূণ কালচারের মাধ্যমে পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এই ভ্রূণ কালচারের মাধ্যমে রোগমুক্ত কি উৎপাদন করা হয়? আলু উৎপাদন করা হয়। বুঝছো, রোগমুক্ত আলু উৎপাদন করা হয়, এটা যাতে সবার মনে থাকে। তাহলে এটা কি বললাম? ভ্রূণ কালচার। ওইদিকে আরেকটা কি ছিল? মেরিস্টেম কালচার। ঠিক আছে, ভ্রূণ কালচারের মাধ্যমে রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায়। এটার এক্সাম্পল কি? আলু। এরপর দেখো, হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য এক্সপ্ল্যান্ট হিসেবে কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা দেখো, হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য এক্সপ্ল্যান্ট কোনটা? যে টিস্যুটাকে আমরা আলাদা করে মিডিয়ামে রাখতেছি, এটা হচ্ছে আমাদের এক্সপ্ল্যান্ট। মিডিয়ামে যেটা রাখতেছি গ্রোথ করার জন্য। ঠিক আছে। এখন ওটা যদি ডিপ্লয়েড হয়,
ওটা যদি যে টিস্যুটাকে আমরা আলাদা করলাম ডিপ্লয়েড হয়, তাহলে কি আমাদের হ্যাপ্লয়েড তৈরি হবে? জীবটা যেটা সেটা কি হ্যাপ্লয়েড তৈরি হবে? না, ওটা ডিপ্লয়েডই তৈরি হবে। ওটা বারবার মাইটোসিস করে সব ডিপ্লয়েড গঠন করবে। তাহলে আমাদেরকে এক্সপ্ল্যান্ট হিসেবে কি বেছে নিতে হবে? হ্যাপ্লয়েড বেছে নিতে হবে। তার মানে হ্যাপ্লয়েড বেছে নিলেই শুধুমাত্র ওই টিস্যুটা যদি আমরা হ্যাপ্লয়েড বেছে নিই, তাহলে মিডিয়ামে বাকি সবাই মাইটোসিসের মাধ্যমে এন 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 এভাবে গ্রো হইতে থাকবে, দিয়ে তোমার উদ্ভিদটাই হ্যাপ্লয়েড হবে। বুঝছো? তো এখানে হ্যাপ্লয়েড কোনটা দেখো তো? হ্যাপ্লয়েড হচ্ছে যে পরাগরেণু, পরাগরেণু এ হচ্ছে হ্যাপ্লয়েড, বাকি সবগুলো দেখো, বাকি সবকিছু হচ্ছে ডিপ্লয়েড। বুঝছো? আচ্ছা, এরপরে কোশ্চেন, নিচের কোনটি হতে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়া সম্ভব? নিচের কোনটি হতে? পরাগরেণু অথবা পরাগধানী, একই নাম, ঠিক আছে? পরাগরেণু, এরপর কি? পরাগধানী। এই দুইটা কালচার করে, এই দুইটা টিস্যু কালচার করে আমরা কি পাইতে পারি? হ্যাপ্লয়েড উদ্ভিদ পাইতে পারি। আচ্ছা, এরপরেরটা কি? নিচের কোনটির মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়া সম্ভব? আবার দেখো একই, হ্যাপ্লয়েড, এই যে পরাগধানী, পরাগরেণু, পরাগধানী, ঠিক আছে? হ্যাপ্লয়েড চারা উৎপাদন করা সম্ভব, পরাগরেণু। পরাগধানী আবাদের মাধ্যমে, দেখো একই কোশ্চেন আবার ঘুরায় ঘুরায় বলছে, তাই না? তার মানে কি? হ্যাপ্লয়েড। তাহলে এই কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট দেখছো, কতবার আসছে? কতবার আসছে? এখন দেখো নেক্সট কোশ্চেনটা কি? নিচের কোন প্রযুক্তি প্রয়োগ করে জীবের জিনোটাইপের পরিবর্তন ঘটানো হয়? আচ্ছা, জিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে জিনের মধ্যে থাকা বৈশিষ্ট্য। জিনের মধ্যে থাকা বৈশিষ্ট্য। এটা লেখা তো ভালো হয়েছে। আচ্ছা, জিনের মধ্যে যে বৈশিষ্ট্য থাকে এটা হচ্ছে জিনোটাইপ। আর ফিনোটাইপটা কি? ফিনোটাইপটা, ফিনোটাইপ ফিনোটাইপটা হচ্ছে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়, ঠিক আছে? যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় এটা হচ্ছে ফিনোটাইপ। আচ্ছা দেখো, এখানে টিস্যু কালচার করে কি করা হয়? নতুন কি একটা বৈশিষ্ট্য নিয়ে আসা হয়? না। জিন ক্লোনিং, ক্লোনিং মানে কি? সেম জিনিস আরো অনেকবার তৈরি করা, মানে কপি তৈরি করা, কপি তৈরি করা, এটা কি? ক্লোনিং। ক্লোনিং মানে কি? অনেকগুলা কপি তৈরি করা। তারপরে দেখো জিনোম সিকোয়েন্সিং মানে কি? জিনোম সিকোয়েন্সিং মানে কি? জিনোমটা কিরকম ভাবে কিভাবে আছে ওগুলা বের করা, ঠিক আছে? ওই তথ্যগুলা বের করা, এটা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং, হবে না? তারপর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএতে কি থাকে? একটা যে আমাদের টার্গেট জিন সেটা থাকে এবং ভেক্টর বা বাহক থাকে। তাহলে এটা দুই রকম না? দুই রকম। তাহলে অ্যান্সার হচ্ছে এটা আমাদের বাহক। এখানে কি থাকে? বাহক প্লাস টার্গেট জিন, এই দুইটা থাকে, ঠিক আছে? তাহলে দুই রকম বৈশিষ্ট্য থাকে, এই জন্য রিকম্বিনেন্ট ডিএনএ আমাদের অ্যান্সার। এরপরে দেখি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলে? নতুন জীবকে কি বলে? নতুন জীবকে বলে ট্রান্সজেনিক, ঠিক আছে? নতুন জীবকে কি বলে? নতুন জীবকে বলে ট্রান্সজেনিক। ক্লোন তো না, সাইব্রিড তো আমরা পড়ছি, ক্লোন তো হচ্ছে সেম জিনিস, সেমটা উৎপাদিত হইতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি বলবে? এটাকে বলবো আমরা ট্রান্সজেনিক। এরপরে দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নিচের কোন অণুজীব ব্যাপকভাবে ব্যবহৃত হয়? আচ্ছা, এখানে কি বোঝাইছে? এখানে বোঝাইছে বাহক বা ভেক্টর হিসেবে কারা ব্যবহৃত হয়? বাহক বা ভেক্টর। আচ্ছা, বাহক বা ভেক্টর হিসেবে দুইটা ব্যাকটেরিয়া খুব বেশি ব্যবহৃত হয়, কি কি? একটা হচ্ছে ইকোলাই, আর একটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম। অ্যাগ্রোব্যাকটেরিয়াম ফিউমিগেশন, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা ব্যাকটেরিয়া কেন ব্যবহার করা হয় ভেক্টর হিসেবে জানো? কারণ এদের কি থাকে? এদের হচ্ছে প্লাজমিড থাকে। এই প্লাজমিডটাই আসলে বাহক হিসেবে ব্যবহৃত হয়, বুঝছো? এদের প্লাজমিড হচ্ছে একটা এক্সট্রা ডিএনএ, এই ডিএনএটা বাহক হিসেবে কাজ করে, এই জন্য তোমার এই অণুজীবগুলোকে রিকম্বিনেন্ট ডিএনএতে ব্যবহার করা হয়, যে ইকোলাই। এরপরে দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ ধাপ কোনটা? এক্সপ্ল্যান্ট সংগ্রহ, এটা কিসের ধাপ? এটা হচ্ছে টিস্যু কালচারের ধাপ। অণুচারা সৃষ্টি, এটাও। আর কি আছে এখানে? আছে দেখো, একটা হচ্ছে বাহক দ্বারা জিন খণ্ড করা, আর এটা হচ্ছে লাইগেজ এনজাইম এর ব্যবহার করা। আচ্ছা, আমরা জানি যে রিকম্বিনেন্ট ডিএনএ তে জিনটাকে খণ্ড করা হয়, কিন্তু এটা কি বাহক দ্বারা খণ্ড করা হয়? না, না, বাহক দ্বারা না। এটা কি দ্বারা খণ্ড করা হয়? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। কেউ যদি ঘ না পড়ে গয়ের
এটা পড়েই যে খণ্ড করা হয়, ঠিক আছে, খণ্ড করা হয় মানে কি, ওটাই অ্যান্সার। কিন্তু দেখো কি দ্বারা খণ্ড করা হয় বলছে, বাহক দ্বারা, মানে ভুল। কি হবে এটা, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা তোমার খণ্ড করা হয়, বুঝছো? অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে আমাদের ডি, লাইগেজ এনজাইমের ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, এরপরে নেক্সট আসি আমরা। রিকম্বিনেন্ট কি বলছে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নিম্নের কোন এনজাইম দিয়ে ডিএনএ কর্তন করা হয়? একটু আগে আমি বললাম যে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ কর্তন করা হয়, ঠিক আছে, আর জোড়া লাগানো হয় লাইগেজের মাধ্যমে, যে লাইগেজ এটার মাধ্যমে জোড়া লাগানো হয়, বুঝছো? আচ্ছা, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যেহেতু ডিএনএ কাটা হয়, এজন্য এটার নাম কি, আণবিক কাঁচি, ঠিক আছে, আণবিক কাঁচি। এটার ইংলিশটা কি, এটার ইংলিশটা হচ্ছে মলিকিউলার নাইফ, মলিকিউলার নাইফ, মলিকিউলার নাইফ হচ্ছে এটার ইংলিশ, বুঝছো? তাহলে আণবিক কাঁচি কোনটা, রেস্ট্রিকশন এনজাইম, ইংলিশটা কি, মলিকিউলার নাইফ। আচ্ছা, এরপরে দেখি রেস্ট্রিকশন এনজাইম নয় কোনটা। রেস্ট্রিকশন এনজাইমের আমাদের বইয়ে 3টা এক্সাম্পল আছে, খুব ভালোভাবে এখনই পড়ে নাও। একটা হচ্ছে ইকো আর আই, তারপরে কি হাইন্ড 3, তারপরে কি এইচপিএ 11 বা আই আই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এনজাইমের তিনটা হচ্ছে এক্সাম্পল, যেটা আমাদের বইয়ে আছে। এখনই সুন্দর করে দেখে নাও, ঠিক আছে। বাট কোনটা নাই, এই যে দেখো, এই অল পিও এটা নাই, বুঝছো? এটা হচ্ছে অল পি কিউ হবে, আসলে পি কিউ হবে এটা। তাহলে কোনটা রেস্ট্রিকশন এনজাইম নয়? এই তিনটা যদি রেস্ট্রিকশন এনজাইম হয়, নয় কোনটা, এটা। এরপরে দেখি আমরা কোনটি জৈবিক ছুরি, মানে ওই যে কাটা হয় আর কি, ইকোলাই, কলেসিন, ভিব্রিওসিন নাকি ইকোআরআই? দেখো ইকোলাই তো কি, ইকোলাই তো হচ্ছে ব্যাকটেরিয়াটা, তাই না? রেস্ট্রিকশন এনজাইমের নাম কোনটা, রেস্ট্রিকশন এনজাইমের নাম হচ্ছে ইকোআরআই, ইকোলাই থেকে যেটা আলাদা করা হয়, তার মানে কি এটা হচ্ছে জৈবিক ছুরি। আচ্ছা, খুবই ইজি ইজি এমসিকিউ এগুলা। বায়োলজিক্যাল নাইফ বলা হয় কোনটাকে, রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় বায়োলজিক্যাল নাইফ। এরপরে কোশ্চেনটা কি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে ব্যবহৃত এনজাইম হচ্ছে, মানে কোন এনজাইমটা রিকম্বিনেন্ট ডিএনএ তে ব্যবহার করা হয়? এই যে দেখো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটা দিয়ে কাটা হয়, বুঝছো? এখন বাকিগুলোর ইউজ কি একটু বলে দিই। প্রাইমেজ দ্বারা রেপ্লিকেশনে প্রাইমার তৈরি করা হয়। প্রাইমেজ দ্বারা কি তৈরি করা হয়, প্রাইমার, প্রাইমার তৈরি করা হয়। তারপরে এই যে হেলিকেজ, হেলিকেজ দ্বারা কি করা হয়, ডিএনএ এর প্যাচ খোলা হয়, ডিএনএ এর প্যাচ খোলা, ডিএনএ প্যাচ খোলা এর কাজ, বুঝছো? আর পলিমারেজ, পলিমারেজ তো ওই যে রেপ্লিকেশনে সরাসরি সাহায্য করে, নিউক্লিওটাইড গুলো যুক্ত করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে রেস্ট্রিকশন এনজাইম কি কাজে ব্যবহৃত হয়? এটা কি ডিএনএ নির্দিষ্ট অংশ কাটতে, ডিএনএ এর অংশটাকে কাটতে ব্যবহার করা হয়। এরপরে দেখো কর্তৃত অংশ টার্গেট জিনের সাথে জোড়া লাগানোর জন্য। আচ্ছা দেখো, জোড়া লাগানোর জন্য বলছে, কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম, জোড়া লাগানোর জন্য লাইগেজ। কতবার আসছে দেখছো, কারণ এগুলো অনেকই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, জোড়া লাগানোর জন্য লাইগেজ। আচ্ছা, এরপরে কোনটা, নিচের কোনটিতে প্লাজমিড পাওয়া যায়? আচ্ছা, প্লাজমিড পাওয়া যায়, প্লাজমিড দেখো ওই যে যারা ভেক্টর হিসেবে ইউজ হয়, ইকোলাই আর এগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসেন্স, কোনটা কি, ইকোলাই আর ওটা নাই, এগ্রোব্যাকটেরিয়ামটা নাই, বুঝছো? তাহলে দুইটাতেই কি পাওয়া যায়, প্লাজমিড পাওয়া যায়। এখন আমরা একটু জানবো যে প্লাজমিড সম্বন্ধে, বুঝছো? আমরা একটু প্লাজমিড সম্বন্ধে জানবো। প্লাজমিডটা আসলে কি? প্লাজমিডটা হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার এক্সট্রা একটা ডিএনএ, ঠিক আছে, বৃত্তাকার এক্সট্রা ডিএনএ। মানে কি, এটা বাদ দিয়েও জেনেটিক ম্যাটেরিয়াল বহন করার জন্য তার অন্য কিছু থাকবে, ঠিক আছে। এটাই যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলা বহন করবে বা বৈশিষ্ট্য বহন করবে এরকম না, এর জন্য এটাকে বলা হচ্ছে এক্সট্রা ডিএনএ। কিন্তু স্বল্প পরিমাণে কি থাকে, এর স্বল্প পরিমাণে জিন থাকে এখানে, বুঝছো? এখানে স্বল্প পরিমাণে জিন থাকে। আচ্ছা, স্বল্প পরিমাণে জিন থাকে। আমি যে বৈশিষ্ট্যগুলো বলতেছি খুবই এক্সাম্পল, খুবই ইম্পর্টেন্ট আর কি। স্বল্প পরিমাণ জিন থাকে এখানে। আচ্ছা, আর কি, এরা হচ্ছে স্বাধীনভাবে রেপ্লিকেশন করতে পারে, ঠিক আছে, স্বাধীনভাবে রেপ্লিকেশন করতে পারে, স্বাধীনভাবে স্বাধীনভাবে রেপ্লিকেশন। আচ্ছা, স্বাধীনভাবে
রেপ্লিকেশন করতে পারে, এই জন্যই কিন্তু কি হয় এরা ব্যবহার করা হয়। কারণ এখানে মনে করো তুমি একটা জিন ঢুকাই দিলা বা বৈশিষ্ট্য ঢুকাই দিলা, তাহলে এরা কি করবে, এরা হচ্ছে রেপ্লিকেশনের মাধ্যমে অনেকগুলা কপি তৈরি করবে, বুঝছো, এটা আমাদের জন্য প্রয়োজন। তাহলে এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগাই কিন্তু আমরা প্লাজমিডকে ইউজ করতেছি বা ব্যবহার করতেছি। এবং এদের যে এক্সট্রা যে ডিএনএটা আছে এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড বৃত্তাকার ডিএনএ, ঠিক আছে, তার দুইটা স্ট্যান্ড থাকবে। আচ্ছা, এরপর দেখি প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটা। দ্বিসূত্রক, আমরা তো জানি এর দ্বিসূত্রক ডিএনএ বহন করে, তার মানে এটা রাইট। স্বল্প জিন বহন করে, ঠিক আছে, বললাম একটু আগেই। বৃত্তাকার ডিএনএ, ঠিক আছে, এটা রাইট। কিন্তু ভুল কোনটা, এই যে এক সূত্রক ডিএনএ বহন করে, তাহলে নয় বলছে, তার মানে কি এক সূত্রক ডিএনএ বহন করে, ঠিক আছে। এটা কি, এরা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ বহন করে। এখানে আরেকটা লিখে দিই যে দ্বিসূত্রক ডিএনএ, বুঝছো। তাহলে এই কয়টা প্লাজমিডের বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। আচ্ছা, প্লাজমিডের আরেকটা জিনিস কি, প্লাজমিড কে আবিষ্কার করে জানো? প্লাজমিড, হ্যাঁ, প্লাজমিড প্রথম আবিষ্কার করে ল্যাডারবার্গ নামের একজন বিজ্ঞানী। LADERBERG, 1952 সালে খুব সম্ভবত এই ল্যাডারবার্গ সায়েন্টিস্ট, উনি হচ্ছে প্লাজমিডটা আবিষ্কার করছে। তাহলে আমাদের প্লাজমিড সম্বন্ধে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন জেনে গেছি, তাই না? এরপরে দেখো প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য হলো, প্লাজমিডের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, তাই না, এটা চাইছে। ইহা বৃত্তাকারের দ্বিসূত্রক ডিএনএ অণু, হ্যাঁ, প্রথমটাই তো আমাদের রাইট দেখতেছি, বাকিগুলা কি ভুল নাকি সঠিক একটু দেখি। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা অসম্ভব, রেস্ট্রিকশন এনজাইম দিয়েই কাটা হয়, তার মানে এটা ভুল। এটি শ্বসনের ক্ষেত্রে ভূমিকা রাখে, শ্বসনে ভূমিকা রাখে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ভূমিকা রাখে। এরপর জিন প্রকৌশলে বাহক হিসেবে কাজ করে না, না এরা বাহক হিসেবে কাজ করে, তার মানে কি প্রথমটা যেটা ওটাই সঠিক ছিল আমাদের। এরপর দেখো যে সকল প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে তাদেরকে কি বলে। তাহলে প্লাজমিড টপিকটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেরকম ওই এনজাইম টপিকটা ছিল, রেস্ট্রিকশন এনজাইম, লাইগেজ, ওখান থেকে কত আসছে দেখছো তো। তাহলে এখানে কোন প্লাজমিডে অ্যান্টিবায়োটিক থাকে এটা আমাদের জানতে হবে, তাই না? এখন সবগুলো প্লাজমিডের একটু আমরা কাজটা দেখে নিই তো। এখন এফ ড্যাশ প্লাজমিড, যেটা এফ ড্যাশ প্লাজমিড, এটাতে কি হয় জানো? এটাতে তোমার যৌন জননে সাহায্য করে, এরা যৌন জননে সাহায্য করে। যে যৌন জনন লিখে রাখলাম। কিভাবে যৌন জননে সাহায্য করে? পিলি তৈরির মাধ্যমে। পিলি তৈরির মাধ্যমে যৌন জননে সাহায্য করে। এরপর কোল প্লাজমিড, এটা কি তৈরি করে? এটা হচ্ছে কোলিসিন তৈরি করে। কোলিসিন। আচ্ছা, এরপর বাকি দুইটার কাজ কি? একটা কি বলছে, আর প্লাজমিড, এই আর প্লাজমিডটাই অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, আরেকটা কি আছে দেখো, আরেকটা হচ্ছে ডিক্রেটিভ প্লাজমিড, এটা বলে কোনো এক্সাম্পলই নাই। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? এই যে আর প্লাজমিড, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝছো। এরপর দেখো পিসিআর এর সঠিক পূর্ণরূপ কি? পিসিআর মানে কি? পলিমারেজ চেন রিয়াকশন। তাহলে কোনটা হবে? কোনটা হবে? যে ডি নাম্বার দেখো, পলিমারেজ চেন রিয়াকশন। এবং পিসিআর কোথায় ব্যবহার করা হয়? পিসিআর ব্যবহার করা হয় দ্রুততম জিন কপি করতে, মানে দ্রুততম জিন ক্লোনিং পদ্ধতি। এটা কি? এটা হচ্ছে একটা দ্রুততম জিন ক্লোনিং পদ্ধতি, বুঝছো, দ্রুততম জিন ক্লোনিং পদ্ধতি হচ্ছে পিসিআর। আচ্ছা, এরপর একটা দেখি, একটি জিনকে দ্রুত বহু কপি জিনে পরিণত করা যায় কোন পদ্ধতিতে? আচ্ছা, এখানে দেখো তো, এখানে আমরা একটু আগে বললাম যে পিসিআর হচ্ছে পলিমারেজ চেন রিঅ্যাকশন, এবং এটাকে দ্রুততম ক্লোনিং করতে ইউজ করা হয়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? পিসিআর। বিটি বেগুনে সংযুক্ত অতিরিক্ত জিন নিম্নের কোন অণুজীব থেকে সংগৃহীত? আচ্ছা, বিটি বেগুন কি? বিটি বেগুন হচ্ছে আমাদের ইনসেক্ট পেস্ট, যে পোকামাকড় আছে, পোকামাকড়ের এগেনস্টে এরা কাজ করে, ঠিক আছে, পোকামাকড় যাতে এদের ক্ষতি করতে না পারে, এই জন্য এই বিটি বেগুনটা উৎপাদন করা হয়েছে বা তৈরি করা হয়েছে, যাতে কোনো ক্ষতি
না করতে পারে। আচ্ছা, তো এই বিটি এর ফুল মিনিং কি? এটা যদি আমরা এই পূর্ণরূপটা দেখি তাহলে এমনি পারবো আমরা। ইকোলাই, এখানে কি বিটি আছে, বি মানে কি প্রথম শব্দটা থাকবে, টি দিয়ে পরের শব্দটা থাকবে। যদি আমরা নাও জানি তারপরে দেখো অ্যান্সার করতে পারবো। বি তে ব্যাসিলাস, টি তে থারিনজিয়েন্সিস, মানে এটা আমাদের অ্যান্সার। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো বিটি বেগুনে উৎপন্ন করার জন্য কোন অণুজীবটি ব্যবহার করা হয়? একই কোশ্চেন দিছে, ব্যাসিলাস থারিনজিয়েন্সিস। ঠিক আছে, বি আর টি দেখো আর কোথাও নাই। যদি এটা তোমরা না জানো কারেক্টটা, তারপরে বের করতে পারবা শুধুমাত্র এই কমন সেন্সটা ইউজ করে। এরপর দেখো ট্রান্সজেনিক ক্লোভার ঘাসে নিচের কোন উপাদানটি উৎপাদনকারী জিন সংযোজন করা হয়? ট্রান্সজেনিক ক্লোভার ঘাস, এটা যদি একটু ইতিহাস বলি, ক্লোভার ঘাস, এই ক্লোভার ঘাসটা কার খাদ্য জানো? এই ক্লোভার ঘাসটা হচ্ছে অস্ট্রেলিয়ায় ভেড়ার খাদ্য, মানে অস্ট্রেলিয়াতে ভেড়া পালনের ক্ষেত্রে এই ক্লোভার ঘাসটা ইউজ করা হয়, ভেড়া পালন। এখন ওই ভেড়া পালনে, তারা যে ভেড়া পালন করতো, ওইখানে দেখা গেল যে ওই ক্লোভার ঘাসগুলোতে সালফার অ্যামিনো অ্যাসিডের পরিমাণ কম থাকে, বুঝছো, বা থাকে না। এখন যখন থাকে না, এই ভেড়া থেকে যে মাংস বা লোমটা পাওয়া যায়, ভেড়ার যে লোমটা, এই লোমটা দ্বারা তারা জ্যাকেট বা হচ্ছে বিভিন্ন ধরনের মানে গায়ের কাপড়গুলো তৈরি করে। তো ওইখানে কি থাকে, ওইটার গুণগত মান অনেক অতটা উন্নত হয় না। কেন? কারণ ওখানে সালফারের ঘাটতি থাকে। এই জন্য ক্লোভার ঘাসগুলোতে কি করা হলো, ট্রান্সজেনিক তৈরি করে ওইখানে ক্লোভার ঘাসটাতে তোমার কি কিসের সাপ্লাই দেওয়া হলো? সালফারের সাপ্লাই দেওয়া হলো। ঠিক আছে, সালফারের সাপ্লাই দেওয়া হলো, দিয়ে কি তৈরি করা হলো? এই ক্লোভার ঘাসের গুণগত মান উন্নত করা হলো। এই ক্লোভার ঘাস আবার কে খায়? ওই ভেড়াগুলা খায়। তাহলে ভেড়ার যে মাংস এবং লোম, তাদের গুণগত মান কি পাইলো? বৃদ্ধি পাইলো। বুঝছো? আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখি, এসআইটি, এখানে আই হবে, বুঝছো, এসআইটি, এটা হচ্ছে এস আই টি। এসআইটি মানে কি? এসআইটি মানে হচ্ছে স্টেরাইল, স্টেরাইল ইনসেক্ট টেকনিক। স্টেরাইল ইনসেক্ট টেকনিক। আচ্ছা, এটাতে কি করা হয়? এটাতে হচ্ছে তোমার পোকামাকড় গুলাকে স্টেরাইল করা হয়, তারা যাতে আবার প্রজনন বা জনন করে তৈরি করতে না পারে, মানে তাদের নেক্সট যে প্রজন্ম, এটা যাতে তৈরি করতে না পারে। ঠিক আছে, এটা করে কি করা হয়? এটা করে যে কৃষি ক্ষেত্রে এই পোকামাকড় গুলো যে ফসলগুলাকে ধ্বংস করতে, এই ফসলগুলাকে রক্ষা করা হয়। ঠিক আছে, তাহলে এটা কোথায়? এটা হচ্ছে কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয় এই টেকনিকটা। সুপার রাইসে কোন ভিটামিন থাকে? আচ্ছা, সুপার রাইস জিনিসটা কি? সুপার রাইসটা কি? সুপার রাইস কই থেকে আসলো? ঠিক আছে, সুপার রাইস হচ্ছে জাপোনিকা, একটা ধানের টাইপ আছে। ঠিক আছে, জাপোনিকা ধান, এটাতে কি করা হয়েছে? এটাতে তোমার, এটাতে তোমার বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন তৈরির 4টা জিন, ঠিক আছে, প্লাস আয়রন তৈরির 3টা জিন এটাতে অ্যাড করা হয়েছে। দেখো, ওটা বাদ দিয়ে আমরা শুধু এই যে বিটা ক্যারোটিন, এটা যদি ফোকাস করি তাইলেই হবে, আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, এখন দেখো যে বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন থেকে কি উৎপন্ন হয়? বিটা ক্যারোটিন থেকে রডোপ্সিন উৎপন্ন হয়। ঠিক আছে, এই রডোপ্সিনটা হচ্ছে ভিটামিন এ, বুঝছো? তাহলে বিটা ক্যারোটিন হচ্ছে এক প্রকার ভিটামিন এ। তাহলে এখানে কি থাকে? এটা হচ্ছে ভিটামিন এ থাকে সুপার রাইসে। এখন এই ভিটামিন এটা কেন রাইসে বা ভাতে কেন নিয়ে আসা হইলো? কারণ যেগুলো আসলে আন্ডার ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, এখানে কি হয়, এখানে অনেক অনেক হচ্ছে মানে অর্থনৈতিকভাবে সক্ষম নয়, এরকম অনেক মানুষ থাকে, এরকম অনেক পরিবার থাকে। তারা কি ওইরকম টাকা দিয়ে এরকম দামি ফলগুলা কিনতে পারবে যেখানে ভিটামিন এ থাকে? তাই না? তারা তো ভাতই অনেক কষ্ট করে পায়। তাহলে ভাত খেয়ে যাতে তাদের ভিটামিন এ এর সাপ্লাইটা তারা পেয়ে যাইতেছে, এই জন্য সুপার রাইসটা উদ্ভাবন করা হয়েছে। আর এটা কোন রোগ প্রতিরোধের ক্ষেত্রে কাজ করবে সুপার রাইসটা? সুপার রাইসটা হচ্ছে রাতকানা রোগ প্রতিরোধে কাজ করবে, রাতকানা রোগ। ঠিক আছে, রাতকানা রোগ, ভিটামিন এটা রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করবে। আচ্ছা, তার মানে কি রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন এ যুক্ত সুপার রাইস উৎপাদন করা হয়েছে। সুপার রাইস ধানে কোন ভিটামিন? ভিটামিন এ। এরপর আসো,
কোন রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে নিম্নের কোন জিনটি ব্যবহার করা হয়? ঠিক আছে, আচ্ছা কোন জিনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে কোট প্রোটিন, সিপি। সিপি মানে হচ্ছে কোট প্রোটিন, বুঝছো? কোট প্রোটিন হচ্ছে ফুল মিনিং। এই কোট প্রোটিনটা ইউজ করা হয় তোমার রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন করতে, বুঝছো? কোট প্রোটিন, সিপি মানে হচ্ছে কোট প্রোটিন। পানিতে তেল শোধনে ব্যবহৃত হয় কোনটা? আচ্ছা এই অণুজীবটা বা তোমার হচ্ছে জীব প্রযুক্তিটা, এটা কিন্তু তোমার তেল শোধনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, তাই না? এখন তেল শোধনের ক্ষেত্রে যে অণুজীবগুলো ব্যবহার করা হয় সবগুলা একটু তোমরা বই থেকে পড়ে নিবা। আর এখানে যেটা আছে এটা হচ্ছে সিউডোমোনাস, বুঝছো? এই সিউডোমোনাস অ্যারিজিনোসা, এটা হচ্ছে তোমার তেল শোধনে ব্যবহার করা হয়। তাহলে এটা কি? সিউডোমোনাস অ্যারিজিনোসা। আর বাকি যেগুলো আছে বই থেকে একবার দেখে নিবা। দেখো ইন্টারফেরন নিশ্চিত হয় কোথা থেকে? আচ্ছা ইন্টারফেরন কিভাবে নিশ্চিত হয় বা কিভাবে কাজ করে? দেখো যখন একটা ভাইরাস কাকে আক্রমণ করবে? একটা কোষকে আক্রমণ করবে। তাহলে তাহলে এই কোষটা কি হবে? ভাইরাস আক্রান্ত কোষ। এটা কি হবে? ভাইরাস আক্রান্ত কোষ। ভাইরাস আক্রান্ত কোষ। তখন এই কোষটা কি করবে জানো? এই কোষটা কি করবে? ট্রাই করবে যে ভাইরাসকে কোনোভাবে ঠেকাইতে বা প্রিভেন্ট করতে বা প্রতিরোধ করতে, তাই না? ধরো একজন তোমাকে চাকু নিয়ে মারতে আসলো, বুঝছো? চাকু নিয়ে মারতে আসলো, তোমার কাছে যদি এরকম টাকা চাই, তুমি হচ্ছে চাকুর ভয়ে টাকা দিয়ে দিলা, নিজের জান বাঁচালা। কিন্তু সে তোমাকে মারতে আসছে, তাহলে তুমি কি করবা? নিজের জান বাঁচায় ওখান থেকে পালাবা বা ওকে প্রতিরোধ করতে চেষ্টা করবা, তাই তো? তুমি কি তাকে ছুরি মারতে নিজের গাটা আগায় দিবা? সেলফ স্যাক্রিফাইস করবা না, তো তুমি নিজেকে বাঁচাতে ট্রাই করবা। এই যে ভাইরাসটা যখন কোষকে আক্রান্ত করে বা কোষকে অ্যাটাক করে, তখন এই ভাইরাস আক্রান্ত কোষ অবশ্যই চাইবে নিজেকে রক্ষা করতে, ভাইরাসকে প্রতিরোধ করতে। তখন এই ভাইরাস আক্রান্ত কোষ থেকে অ্যান্টি ক্যান্সার অথবা অ্যান্টি ভাইরাল, যেটাই বলি না কেন, এরকম একটা উপাদান বা এরকম একটা প্রোটিন নিঃসরণ করবে। এটার নাম কি? ইন্টারফেরন। ইন্টারফেরনটা কি? ইন্টারফেরন হচ্ছে এক প্রকার প্রোটিন। আর ইন্টারফেরনের কাজ কি? এই কার বিরুদ্ধে কাজ করবে? একে তো সে ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে, আরেকটা সে কার বিরুদ্ধে কাজ করবে? ক্যান্সারের বিরুদ্ধে কাজ করবে। তার মানে কি? ভাইরাস প্লাস ক্যান্সার, এই দুইটার বিরুদ্ধে কাজ করবে, ঠিক আছে? ভাইরাস এবং ক্যান্সার। তাহলে এটা কি হবে? ভাইরাস আক্রান্ত কোষ থেকে উৎপন্ন হয় এবং ভাইরাসের বিরুদ্ধে এবং ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। এরপর মানুষের শরীরে ভাইরাস সংক্রমণ ও ক্যান্সার প্রতিরোধ করে, ওই যে ভাইরাস এবং ক্যান্সারকে প্রতিরোধ করে কে? ইন্টারফেরন। আগেরটাতে আমরা পড়লাম। এরপর দেখো ইনসুলিন হলো। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে এক প্রকার প্রোটিন, তাই না? ইনসুলিন হচ্ছে একটা হরমোন এনজাইম সবগুলাই কি? প্রোটিন। ইনসুলিনটি কি? এক ধরনের হরমোন। আচ্ছা তাহলে হরমোন প্রোটিন যা আছে, হরমোন এনজাইম সবকিছু হচ্ছে প্রোটিন। ইন্টারফেরন কোন ধরনের পদার্থ? প্রোটিন, এটাও তো বলে দিছি। আচ্ছা নিচের কোনটি জলাতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জন করেছে? এই যে এই ইন্টারফেরন যেটা, সেটা তো ভাইরাস এবং ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে, কিন্তু বর্তমানে আরেকটা তার সাফল্য দেখা দিচ্ছে। এই সাফল্যটা কি? এই সাফল্যটা হচ্ছে সে জলাতঙ্ক রোগের এগেনস্টে কাজ করবে এই ইন্টারফেরন, ঠিক আছে? কিন্তু জলাতঙ্ক কেন হয়? জলাতঙ্ক হয় হচ্ছে র্যাবিসের কারণে। র্যাবিসের কারণে। আচ্ছা এরপরে মানুষের দেহকোষে জিনোম সংখ্যা কতটা? দেহকোষে জিনোম সংখ্যা কয়টা? আচ্ছা জিনোমটা কি? জিনোমটা হচ্ছে ক্রোমোজোমের সেট। ক্রোমোজোম সেটকে বলা হয় জিনোম। ক্রোমোজোম সেটকে কি বলা হয়? জিনোম বলা হয়। ক্রোমোজোম সেট কয়টা নিয়ে আমাদের দেহে? ক্রোমোজোম সেট কয়টা নিয়ে গঠিত? অবশ্যই 23টা নিয়ে। এই 23টা কার কাছ থেকে আসে? বাবা থেকে আসে। বাবা থেকে আসা 23টা ক্রোমোজোম, আবার মা থেকে আসে 23টা ক্রোমোজোম। তাহলে বাবার থেকে যে একটা সেট আসে, মা থেকে একটা সেট আসে, ঠিক আছে? দিয়ে কি তৈরি করে? 2 সেট ক্রোমোজোম থাকে। 2 সেট মানে কি? 2টা জিনোম থাকে, ঠিক আছে? তাহলে ক্রোমোজোম সেট কয়টা নিয়ে গঠিত? 23টা। আমাদের 23টা আসে বাবা থেকে, মা থেকে আসে 23টা। তাহলে সেট কয়টা হলো? 2টা।
ঠিক আছে, ক্রোমোজোম সেট 23টা ক্রোমোজোম নিয়ে একটা, আবার 23টা ক্রোমোজোম নিয়ে একটা সেট। ঠিক আছে, একটা বাবা থেকে একটা মা থেকে, তাহলে সেট হচ্ছে 2টা, আর ওই সেটটাই হচ্ছে জিনোম। তাহলে জিনোম সংখ্যা কয়টা হবে? 2টা হবে। আচ্ছা, জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ করা হয় কোথায়? আছে জিনোম সিকোয়েন্সিংটা কি? জিনোম সিকোয়েন্সিং হচ্ছে, মনে করো তুমি একজন মানুষের ডিএনএটা, জিনোমটা পাইছো। ঠিক আছে, জিনোমটা পাইছো বলতে তার মনে করো ফিঙ্গারপ্রিন্ট তুমি পাইছো। ওই ফিঙ্গারপ্রিন্ট থেকে তার ডিএনএটা কিরকম, তার সিকোয়েন্সটা কিরকম, সবকিছু তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট থেকে তুমি সবকিছু বের করে ফেলতে পারবা। এটা কোন ক্ষেত্রে কাজে লাগবে? কিভাবে? ধরো তোমার একটা ব্যাংকে চুরি হয়েছে, ব্যাংকে যখন চুরি হয়েছে, যে চুরির যে জায়গাটায়, ওখানে ধরো একটা হেয়ার পাওয়া গেল। ঠিক আছে, ওখানে একটা চুল পাওয়া গেল। তো চুলের মধ্যে যে ডিএনএ থাকে, যে ডিএনএ থাকবে, সেটা অবশ্যই তার পুরো শরীরের সব কোষেই থাকবে, ফিঙ্গারপ্রিন্টেও থাকবে, তাই না? তাহলে ওইখান থেকে তার জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিংটা করে রাখা হয়। এরপরে কি করা হলো, যে মনে করো ডাউট দেওয়া হইতেছে যে আসলে ইয়াতে ছিল, রক্ষণাবেক্ষণের কাজে ছিল, বা তোমার হাবিলদার ডিউটিতে যারা ছিল, গার্ড যারা ছিল, তারাই হয়তো এই কাজটা করছে। তাহলে সবার যারা যেখানে ওখানে যারা চাকরি করে, গার্ড থাকে, তাদের সবারই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো, দিয়ে ম্যাচিং করে দেখা গেল যে একজনের ম্যাচিং করে পাওয়া গেছে। ঠিক আছে, তার মানে কি, একটা চুল থেকে জিনোমটা সিকোয়েন্সিং করে আলাদা করা হলো, এরপরে সবারটা ম্যাচিং করা হলো সবার সাথে, যে কার সাথে ম্যাচিং করতেছে। দিয়ে এভাবে জিনোম সিকোয়েন্সিং এর ইউজ করে কিন্তু অপরাধী ধরা হয়। আর কি করা হয়? স্বজনটা শনাক্ত করা হয়। কিরকম ভাবে? দেখো, রানা প্লাজার যখন ধস হয়েছিল, তাহলে অনেক দিন যাবৎ ওই মৃতদেহগুলো পড়েছিল না, নিচে কংক্রিটের নিচে পড়েছিল। তো তখন ওগুলো পচে গলে গেছে, বা এমন অবস্থা হয়েছে যে ফেস চিনা যাইতেছে না। তখন কি করা হয়েছিল? জিনোম সিকোয়েন্সিং করে তার যে বাবা মা আছে, বা হচ্ছে ছেলে মেয়ে আছে, তাদের সাথে মিল দেখা হয়েছে। ঠিক আছে, মিল দেখে তারপর ওই স্বজনগুলাকে, মানে স্বজনের কাছে ওই দেহগুলাকে হস্তান্তর করা হয়েছে। তাহলে জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করে কি করা হবে? এই যে স্বজন নির্ধারণ, এটা করা হবে। আর কি করা হয়? আর হচ্ছে অপরাধী শনাক্ত করা হয়। এই দুইটা ইউজ খুবই ইম্পর্টেন্ট। দেখো, ইম্পর্টেন্ট বলতে বলতে চলে আসছে যে জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ কি? অপরাধী শনাক্তকরণ। তাহলে এর মধ্যে দিয়ে এই চ্যাপ্টারটা শেষ হলো। আমি ট্রাই করতেছি যে ক্লাসটা যাতে একটু ফাস্ট নেওয়া যায়, বুঝছো? একটু ফাস্ট নেওয়া যায়। কেন? কারণ হচ্ছে অনেকের আসলে ধৈর্যটা থাকে না, যে এমসিকিউ সলভ করতেছি, এখানে এত বেশি সময় কেন দেবো, তাই না? এই জন্য আমি একটু ফাস্ট বলতেছি। ঠিক আছে, যাতে তোমরাই উপকৃত হও, বা তোমরাই হচ্ছে একটু ক্লাসটা করো। নাহলে অনেকেই স্লো বললে বা আরও বেশি পড়ালে দেখা যাবে যে বোরিং ফিল করতেছে, ক্লাসটাই করতেছে না। তো প্লেলিস্টের আরও অনেক ভিডিও আসবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।